নিশিপুর গ্রামটা দিনের আলোয় যতটাই নিরীহ আর সাধারণ মনে হয়, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর আর অস্বাভাবিক হয়ে ওঠে। যেন অন্ধকার নামার সঙ্গে সঙ্গে গ্রামটার ভেতরে লুকিয়ে থাকা সব অশুভ শক্তি জেগে ওঠে। এই গ্রামে ঢুকলেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো মাঝখানে থাকা বিশাল পুরনো পুকুর, যার জল দিনের বেলা শান্ত থাকলেও রাতে অদ্ভুতভাবে কেঁপে ওঠে। গ্রামের মানুষ বিশ্বাস করে ওই পুকুরের তলায় শুধু কাদা আর জল নয়, শত বছরের অভিশাপ আর অপূর্ণ আত্মারা আটকে আছে। পুকুরটার পাশেই রয়েছে এক ভাঙা বটগাছ, যেটার ডালপালা এমনভাবে ছড়ানো যে দূর থেকে দেখলে মনে হয় কেউ দু হাত মেলে দাঁড়িয়ে আছে। আমি আরিফ, শহরে বড় হওয়া একজন সাধারণ ছেলে, এইসব গল্পকে শুরুতে নিছক ভয়ের গল্প বলেই উড়িয়ে দিয়েছিলাম। শহরের আলো ঝলমলে জীবনে অভ্যস্ত হওয়ার কারণে গ্রাম্য কুসংস্কার আর ভূতের গল্প আমার কাছে হাস্যকর মনে হতো। কিন্তু গ্রামে পা দেওয়ার প্রথম রাত থেকেই বুঝতে শুরু করেছিলাম এখানে কিছু একটা ঠিক নেই। সন্ধ্যা নামার পর গ্রামের লোকজন অদ্ভুতভাবে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে পড়ে, যেন অন্ধকারের আগেই নিজেকে লুকিয়ে ফেলতে চায়। দাদু আমাকে কঠোরভাবে সতর্ক করেছিলেন যে রাত হলেই যেন আমি পুকুরের ধারে কাছেও না যাই। দাদুর চোখে যে আতঙ্ক দেখেছিলাম সেটা কোনো গল্প শোনানো ভয় ছিল না, সেটা ছিল অভিজ্ঞতা থেকে আসা আতঙ্ক। গ্রামের মানুষজন পুকুরটার নাম নেয় না, তারা শুধু বলে ওখানটা। রাত যত গভীরই হচ্ছিল, বাতাস তত ঠান্ডা আর ভারী হয়ে উঠছিল, যেন বাতাসের ভেতরেই কোনো অদৃশ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে। আমি ঘরের জানলার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম, কারণ অজানা একটা অস্বস্তি আমার ঘুম কেড়ে নিয়েছিল। হঠাৎ করেই পুকুরের দিক থেকে খুব হালকা একটা নারীর কান্নার শব্দ ভেসে এলো। সেই কান্না এতটাই ধীরে আর করুণ ছিল যে প্রথমে মনে হলো হয়তো আমার কানে ভুল শোনা হচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম সেটা সত্যিই কোনো নারীর কান্না। কান্নার মধ্যে এমন এক আকুতি ছিল যা শুনলে যে কেউ সাহায্য করতে ছুটে যেতে চাইবে। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই কুয়াশার ভেতর সাদা রঙের একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা ধীরে ধীরে পুকুরের পাড়ে এসে দাঁড়ালো, কিন্তু তার পা মাটিতে স্পর্শ করছিল না। তার লম্বা ভেজা চুল মুখ ঢেকে রেখেছিল, আর শরীরটা অস্বাভাবিকভাবে বাঁকা ছিল। হঠাৎ সে মাথা তোলে, আর আমি তার চোখ দেখতে পাই। চোখ দুটো ছিল রক্তের মতো লাল, কিন্তু সেই লাল রঙের মধ্যে অদ্ভুত এক শূন্যতা ছিল। সেই চোখ আমার দিকে তাকিয়েই হালকা একটা হাসি দেয়, যা দেখে আমার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মনে হচ্ছিল কেউ অদৃশ্যভাবে আমার কণ্ঠ চেপে ধরে রেখেছে। সেই সাদা অবয়বটা খুব ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু তার কণ্ঠে ছিল ক্ষুধার্ত আনন্দ। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার নাক দিয়ে গরম কিছু গড়িয়ে পড়ছে। হাত দিয়ে ছুঁয়ে দেখি সেটা রক্ত। রক্তের গন্ধ বাতাসে ছড়াতেই সাদা অবয়বটার চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল। সে গভীরভাবে শ্বাস নিল, যেন সেই রক্তের গন্ধ তার বহুদিনের ক্ষুধা জাগিয়ে তুলেছে। চারপাশের কুয়াশা হঠাৎ করে আরও ঘন হয়ে উঠল। পুকুরের জল অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল, যেন ভেতর থেকে কেউ উঠতে চাইছে। একের পর এক ছায়ামূর্তি পুকুরের ভেতর থেকে ভেসে উঠতে লাগলো। ছায়াগুলো মানুষের মতো হলেও সম্পূর্ণ ছিল না, তাদের শরীর ভাঙা আর বিকৃত। বুঝতে পারলাম এরা সবাই সেই মানুষ যারা আর কখনো গ্রাম ছেড়ে ফিরতে পারেনি। সাদা অবয়বটা এবার পরিষ্কারভাবে বলল, অনেক দিন পর তাজা রক্ত পেলাম। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু নির্মম তৃপ্তি। আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল আমার শরীরের ভেতরের শক্তি কেউ টেনে নিচ্ছে। আমি নড়তে পারছিলাম না, চোখ সরাতেও পারছিলাম না। হঠাৎ দূর থেকে দাদুর কণ্ঠ ভেসে এলো। দাদু চিৎকার করে বললেন, চোখ বন্ধ কর, ওর চোখে তাকাবি না। আমি কোনোভাবে চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই চারপাশে কান্না, হাসি আর ফিসফিসের শব্দ বেড়ে গেল। মনে হচ্ছিল অসংখ্য মুখ আমার চারপাশে ঘুরছে। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কবজি চেপে ধরল। সেই স্পর্শে বুঝলাম এটা কোনো জীবিত মানুষের হাত নয়। হাতটা ছিল অস্বাভাবিক ঠান্ডা আর শক্ত। পেতনির কণ্ঠ খুব কাছে এসে ফিসফিস করে বলল, একবার রক্ত দিলে আর কেউ বাঁচে না। সেই কথার মধ্যে ছিল শত বছরের অভিশাপের ভার।
আমার মাথার ভেতর হঠাৎ করে ভয়ঙ্কর সব দৃশ্য ভেসে উঠতে লাগলো। দেখলাম কত মানুষ এই পুকুরের ধারে রক্তশূন্য হয়ে পড়ে আছে, তাদের চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। বুঝলাম এটাই নিশিপুরের আসল রহস্য। পেতনির হাসি আরও ভয়ঙ্কর হয়ে উঠল, তার চোখের লাল আলো কুয়াশা ভেদ করে ছড়িয়ে পড়ল। দাদু তখন মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্রের শব্দে বাতাস কেঁপে উঠল। পেতনিটা এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল, কিন্তু তার চোখের ক্ষুধা একটুও কমল না। সে রাগান্বিত কণ্ঠে বলল, আজ না হোক, আমি আবার আসব। চারপাশের কুয়াশা হঠাৎ করে ঘুরতে শুরু করল। সব ছায়ামূর্তি একসাথে মিলিয়ে যেতে লাগল। পুকুরের জল আবার শান্ত হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। শরীরের ভেতর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। দাদু দৌড়ে এসে আমাকে তুললেন। তার চোখে আতঙ্ক আর দুঃখ একসাথে ছিল। তিনি বললেন, ও তো শুরু করলো মাত্র। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ও আবার আসবে? দাদু মাথা নাড়লেন। তিনি বললেন, রক্তের গন্ধ একবার পেলে পেতনি ছাড়ে না। রাতের অন্ধকার তখনও চারপাশে লেপ্টে ছিল। পুকুরের দিক থেকে শেষবারের মতো একটা ঠান্ডা হাসি ভেসে এলো। সেই হাসিতে ছিল প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি আরও রক্তের। আমি বুঝলাম নিশিপুরে আমার আশা ভুল ছিল, কিন্তু এখন আর ফিরে যাওয়ার রাস্তা নেই, কারণ পেতনি আমার রক্ত চিনে ফেলেছে। সেই রাতেই আমার ঘুম চিরতরে হারিয়ে গেল। চোখ বন্ধ করলেই লাল চোখ ভেসে উঠত। আমি বুঝতে পারছিলাম এটা কেবল শুরু। পেতনির ক্ষুধা মেটেনি, আর সেই ক্ষুধার তালিকায় আমার নাম প্রথমে। নিশিপুর গ্রাম তখন নীরব ছিল, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর অপেক্ষা। অপেক্ষা পরের রক্তের জন্য, অপেক্ষা পরের মৃত্যুর জন্য। রাত আরও গভীর হচ্ছিল, অন্ধকার আরও ভারী হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই গ্রামে সূর্য উঠলেও অন্ধকার যাবে না, কারণ পেতনি জেগে উঠেছে, আর একবার জেগে উঠলে সে সহজে ঘুমায় না। পুকুরের জল আবারও হালকা নড়ে উঠল, বাতাসে রক্তের গন্ধ রয়ে গেল। আমি চোখ বন্ধ করে শ্বাস নিতে চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছিল নিঃশ্বাসের সাথেই ভয় ঢুকে যাচ্ছে। সেই রাত আমার জীবনের শেষ শান্ত রাত ছিল, কারণ এরপর থেকে প্রতিটা রাতই রক্তের গল্প নিয়ে আসবে। রাত যত গভীর হচ্ছিল, ততই চারপাশের বন আর বাতাসের ভেতর এমন এক অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছিল, যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের প্রতিটা নিঃশ্বাস গুনে গুনে নিচ্ছে। গাছের পাতার নড়াচড়া আর ঝিঁঝি পোকার শব্দ একসময় স্বাভাবিক লাগা বন্ধ করে দিল, কারণ সেই শব্দগুলোর ভেতর মিশে যাচ্ছিল মানুষের কান্না আর অস্পষ্ট ফিসফিসে আওয়াজ। হঠাৎ দূর থেকে ভেসে আসা নারীকণ্ঠের কান্না শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল, কারণ সেই কান্নার মধ্যে ছিল না কোনো বাঁচার আকুতি, ছিল শুধু দীর্ঘদিন জমে থাকা যন্ত্রণা আর রক্তখেকো ক্ষুধা। দাদু তখন হঠাৎ থেমে গিয়ে খুব নিচু গলায় বললেন যে এই কান্না কোনো জীবিত মানুষের হতে পারে না। আর ঠিক সেই কথাটাই আমার ভেতরের সাহসটুকু ভেঙে দিল। কান্নার শব্দ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল, আর সেই সাথে বাতাসের গন্ধ বদলে গিয়ে কাঁচা রক্ত আর পচা মাটির মতো ভারী হয়ে উঠছিল। আমি অনুভব করছিলাম আমার শরীরের ভেতরের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, আর প্রতিটা নিঃশ্বাস নেওয়া আগের চেয়ে অনেক বেশি কষ্টকর হয়ে উঠছে। ঠিক তখনই গাছের আড়াল থেকে সাদা রঙের এক ভাসমান অবয়ব বেরিয়ে এলো, যার পা মাটিতে ছুঁইছিল না, আর লম্বা চুল সামনে ঝুলে তার মুখ সম্পূর্ণ ঢেকে রেখেছিল। সে যখন ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল, তখন চারপাশের তাপমাত্রা এমনভাবে কমে যাচ্ছিল যেন মনে হচ্ছিল আমরা কোনো শ্মশান ঘাটের মাঝখানে দাঁড়িয়ে আছি।
হঠাৎ সেই অবয়বের মুখ থেকে ভেসে এলো এক বিকৃত হাসি, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু নিষ্ঠুরতা আর অমানবিক তৃপ্তি। দাদু শক্ত করে আমার হাত চেপে ধরে বললেন, যেন আমি কোনোভাবেই তার চোখের দিকে না তাকাই। কিন্তু ভয়ের কারণে আমার চোখ নিজের অজান্তেই তার দিকে চলে গেল। সেই মুহূর্তেই আমি দেখলাম তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, ঠিক যেন বহুদিন ধরে জমে থাকা রাগ আর রক্তের তৃষ্ণা সেখানে একসাথে পড়ছে। আমার শরীর হঠাৎ অবশ হয়ে গেল, পা নড়াতে পারছিলাম না, এমনকি গলা দিয়ে কোনো শব্দও বেরোচ্ছিল না। পেতনি তখন প্রথমবার কথা বলল, আর তার কণ্ঠে একসাথে কান্না, হিংস্রতা আর নিষ্ঠুর আনন্দ মিশেছিল, যা শুনে মানুষের আত্মা কেঁপে ওঠে। সে বলল যে এতদিন পরে সে আবার রক্তের গন্ধ পেয়েছে, আর এবার সে আর খালি হাতে ফিরে যাবে না। দাদু তখন কাঁপা গলায় মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার কণ্ঠে ভয়ের ছায়া লুকানো আছে। পেতনি হঠাৎ চিৎকার করে উঠল, আর সেই চিৎকারে চারপাশের গাছপালা কেঁপে উঠল, পাখিরা আতঙ্কে উড়ে পালালো। আমার মাথার ভেতর অদ্ভুত এক গুঞ্জন শুরু হলো, যেন কেউ ভেতর থেকে আমাকে ডাকছে, ধীরে ধীরে আমার ইচ্ছা শক্তিকে কেড়ে নিচ্ছে। পেতনি আমার দিকে তাকিয়ে রক্তমাখা জিহ্বা বের করে বলল যে আমার রক্ত অন্যদের মতো নয়। আর ঠিক সেই কথাটাই আমার ভেতরের ভয়কে আরও বাড়িয়ে দিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, দৌড়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু শরীর আর মন দুটোই যেন তার নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। দাদু তখন হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন যে তাকে নিতে হলে আমাকেও নিতে হবে। আর সেই কথা শুনে পেতনি কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। কয়েক মুহূর্তের নীরবতার পর সে ভয়ঙ্করভাবে হেসে বলল যে সে শুধু একজনকে নয়, পুরো গ্রামকেই রক্তে ভাসাবে। ঠিক তখনই মাটির নিচ থেকে বরফ ঠান্ডা হাত উঠে এসে আমার পা শক্ত করে ধরে ফেলল, আর আমি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম। চারদিক থেকে অসংখ্য ফিসফিসে আওয়াজ আসছিল। সবাই একসাথে শুধু একটি কথাই বলছিল, রক্ত দাও। পেতনি একদম সামনে এসে দাঁড়িয়ে যখন তার পচে যাওয়া মুখ আর দাঁতের ফাঁকে জমে থাকা লাল রক্ত দেখালো, তখন আমার চোখের সামনে অন্ধকার নামতে শুরু করলো। শেষ মুহূর্তে দাদুর মন্ত্রের জোরালো আওয়াজ আর এক ঝলক আলোতে পেতনি পিছিয়ে গিয়ে চিৎকার করে বলল যে এটা শেষ নয়। সে অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে বলল যে পরের বার পুরো নিশিপুর কাঁদবে, আর সেই রাত ছিল কেবল শুরু। পেতনি অন্ধকারে মিলিয়ে গেলেও সেই রাতের বাতাস এক মুহূর্তের জন্য স্বস্তি দিল না, কারণ প্রতিটা নিঃশ্বাসের সাথে আমার মনে হচ্ছিল কেউ অদৃশ্যভাবে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আর সেই অদৃশ্য উপস্থিতির ভেতর লুকিয়ে আছে রক্তের তীব্র গন্ধ, ভাঙা হাড়ের শব্দ আর এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি যে এই রাত এখনো শেষ হয়নি। আমি মাটির ওপর বসে এমনভাবে কাঁপছিলাম যেন শরীরটা আমার নিজের নয়। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল এই শব্দই আবার পেতনিকে ডেকে আনবে, আর যদি সে ফিরে আসে তাহলে আর কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। দাদু আমাকে শক্ত করে ধরে রাখলেও তার হাতের কাঁপুনি আমি স্পষ্ট টের পাচ্ছিলাম, আর সেই কাঁপুনির ভেতরেই বুঝে যাচ্ছিলাম যে তিনি যতই সাহস দেখানোর চেষ্টা করুন না কেন, তার মনেও একই আতঙ্ক বাসা বেঁধেছে। বনের ছায়াগুলো ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করল। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এমনভাবে ভাঙছিল যেন প্রতিটা ছায়ার ভেতর লুকিয়ে আছে শত শত চোখ, যারা আমাদের প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। আমার মনে হচ্ছিল পেতনি শুধু শরীর নিয়ে চলে যায়নি, সেই বনের মাটি, বাতাস আর অন্ধকারের ভেতরে নিজেকে ছড়িয়ে রেখে গেছে, যেন সুযোগ পেলেই আবার ফিরে আসতে পারে। দাদু আমাকে নিয়ে যখন গ্রামের দিকে হাঁটা শুরু করলেন, তখন প্রতিটা পায়ের শব্দ আমার কানে এমনভাবে বাজছিল যেন আমরা নিজেরাই নিজেদের অবস্থান প্রকাশ করে দিচ্ছি, আর সেই শব্দের পেছনে পেছনে অদ্ভুত এক নীরবতা আমাদের অনুসরণ করছিল।
গ্রামে ঢুকেই আমি দেখলাম বেশ কয়েকটা বাড়ির দরজা অস্বাভাবিকভাবে খোলা। উঠোনে শুকিয়ে যাওয়া রক্তের দাগ চাঁদের আলোতে ভিজে ভিজে লালচে হয়ে উঠেছে। আর সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল এই গ্রাম আর আগের মতো নেই। দাদু নিচু গলায় বললেন যে রক্তখেকো পেতনি যখন একবার শিকার বেছে নেয়, তখন সে শুধু একজনের ওপর থামে না, সে পুরো এলাকাকে অভিশপ্ত করে তোলে, যাতে ভয় আর মৃত্যু একসাথে বেড়ে উঠতে পারে। আমার মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, পেতনি কি আমাদের পিছু ছেড়েছে, নাকি সে এখন গ্রামের প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের ছায়ার ভেতর ঢুকে পড়েছে? ঠিক তখনই দূরের পুকুর পাড় থেকে জলের অদ্ভুত ছলাচ্ছল শব্দ ভেসে এলো, আর সেই শব্দের গভীরতায় এমন এক ডাক ছিল যেন কেউ বহুদিন ঘুমিয়ে থেকে আবার জেগে উঠছে। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে বিদ্যুৎ চমকালো, আর সেই এক ঝলক আলোতেই আমি স্পষ্ট দেখতে পেলাম পুকুরের কালচে জলের ভেতর সাদা অবয়বটা ধীরে ধীরে নড়ছে, যেন সে আমাদের উপস্থিতি টের পেয়েছে। এবার সে আর দূরে ছিল না, তার অস্তিত্ব যেন পুরো নিশিপুর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিটা বাড়ি, প্রতিটা গলি আর প্রতিটা মানুষের ভেতরে ঢুকে পড়ছে বলে মনে হচ্ছিল। দাদু থেমে গিয়ে ভারী কণ্ঠে বললেন যে এই পেতনি শুধু রক্ত খায় না, সে মানুষের ভয়, দুর্বলতা আর আশা ধীরে ধীরে গিলে ফেলে। আর একবার যাকে সে নিজের বলে চিহ্নিত করে, তাকে কখনো মুক্তি দেয় না। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল, কারণ আমি বুঝে গিয়েছিলাম আজ রাতে যা শুরু হয়েছে তা শুধু আমাদের গল্প নয়, পুরো গ্রামের অভিশপ্ত ইতিহাসের অংশ হয়ে গেছে। নিশিপুরের আকাশের নিচে তখন অদৃশ্য এক অভিশাপ ঘুরে বেড়াচ্ছিল, আর সেই অভিশাপ ধীরে ধীরে আমাদের সবাইকে নিজের অন্ধকার বৃত্তের ভেতরে টেনে নিচ্ছিল, যেখানে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। নিশিপুর গ্রামের ওপর তখন এমন এক অস্বাভাবিক নীরবতা নেমে এসেছিল, যেন রাত নিজেই শ্বাস আটকে রেখেছে। আর সেই নীরবতার ভেতর আমি আর দাদু বুঝতে পারছিলাম যে পেতনির উপস্থিতি আর শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নেই, সে এখন ধীরে ধীরে এই গ্রামের প্রতিটা ঘর, প্রতিটা মানুষ আর প্রতিটা অন্ধকার কোণে নিজের ছায়া ফেলে দিচ্ছে। গ্রামের ভেতর ঢুকতেই দেখি লোকজন দরজা জানালা বন্ধ করে আলো নিভিয়ে বসে আছে, কিন্তু সেই বন্ধ দরজার ফাঁক দিয়েও যেন ভয়ের গন্ধ বেরিয়ে আসছে। আর কোথাও কোথাও চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছে, যেগুলো শোনার পর মনে হচ্ছিল এই গ্রাম ইতিমধ্যেই অর্ধেক মৃত। দাদু তখন ভারী কণ্ঠে বললেন যে পেতনি আজ আর শুধু দেখিয়ে ভয় দেখাবে না, আজ সে নিজের অস্তিত্ব প্রমাণ করবে। আর তার মানে হলো আজ রাতেই রক্ত পড়বে, এমন রক্ত যা শুধু শরীর নয়, মানুষের আত্মাকেও দুর্বল করে দেবে। ঠিক সেই মুহূর্তে গ্রামের একদম শেষ প্রান্তের বাড়ি থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, এমন চিৎকার যা সাধারণ মানুষের গলা থেকে বেরোয় না, বরং মনে হচ্ছিল সেই আওয়াজের ভেতর একসাথে ভয়, যন্ত্রণা আর অমানবিক আতঙ্ক গলে পড়ছে। আমার পা তখন আর নড়ছিল না, কারণ আমি বুঝে গিয়েছিলাম এই চিৎকার মানে কেউ ইতিমধ্যেই পেতনির নজরে পড়েছে। আর একবার পেতনির নজর পড়লে সে শুধু শরীর নয়, মানুষের সমস্ত শক্তি শুষে নিতে শুরু করে। দাদু আমাকে শক্ত করে ধরে সেই বাড়ির দিকে এগিয়ে নিয়ে গেলেন, কিন্তু যত কাছে যাচ্ছিলাম ততই বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর চারপাশের আলো এমনভাবে নিভে আসছিল যেন অন্ধকার আমাদের গিলে খেতে চাইছে। বাড়ির উঠোনে ঢুকতেই দেখি মাটিতে লালচে দাগ ছড়িয়ে আছে, দরজার সামনে প্রদীপ উল্টে পড়ে নিভে গেছে, আর দরজার ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত গুঞ্জনের মতো শব্দ, যেগুলো শুনলে মনে হচ্ছিল কেউ মন্ত্র জপ করছে, কিন্তু সেই মন্ত্র মানুষের নয়। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে,
নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে, অথচ পেছনে তাকানোর সাহস আমার হচ্ছিল না, কারণ আমি নিশ্চিত ছিলাম ওটা মানুষ নয়। দাদু ধীরে ধীরে বললেন, সে এসে গেছে। আর সেই কথার সাথে সাথেই ঘরের ভেতর থেকে এক নারীর বিকৃত হাসি ভেসে এলো, যে হাসিতে কোনো আনন্দ নেই, শুধু আছে দীর্ঘদিনের ক্ষুধা আর প্রতিশোধের আগুন। আমার চোখ তখন অন্ধকারে অভ্যস্ত হয়ে গিয়েছিল, আর সেই অন্ধকারের ভেতর আমি দেখতে পেলাম ঘরের কোণায় এক সাদা অবয়ব ধীরে ধীরে নড়ছে, যার পা মাটিতে ছুঁয়ে নেই, চোখ দুটো রক্তলাল, আর ঠোঁটের কোণে জমে আছে তাজা রক্ত। আমি বুঝে গেলাম এটাই সেই রক্তক্ষেয় পেতনি, আর আজ নিশিপুর গ্রামে তার প্রথম পূর্ণ শিকার শুরু হতে চলেছে। পেতনির রক্তলাল চোখ যখন সরাসরি আমার চোখের ভেতর ঢুকে পড়ল, তখন আমার মনে হচ্ছিল যেন কেউ আমার বুকের ভেতর হাত ঢুকিয়ে ধীরে ধীরে সমস্ত সাহস, শক্তি আর জীবনের ইচ্ছেটুকু টেনে বের করে নিচ্ছে। আর সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম যে এই অশুভ সত্তার সামনে দাঁড়িয়ে থাকা মানে শুধু মৃত্যুর ভয় নয়, বরং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার আশঙ্কা। দাদু হঠাৎ আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে মাটিতে দ্রুত গতিতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকতে শুরু করলেন। তার কপাল বেয়ে ঘাম পড়ছিল, ঠোঁট কাঁপছিল, আর মুখ থেকে বের হচ্ছিল এমন সব মন্ত্র যা শুনলে মনে হচ্ছিল তিনি নিজের জীবন বাজি রেখে কোনো বহু পুরনো শক্তিকে আহ্বান করছেন। পেতনি তখন অমানবিক হাসি হেসে ধীরে ধীরে চারপাশে ঘুরতে লাগল। তার সাদা শরীর বাতাসে ভাসছিল, চুলগুলো উল্টো দিকে উড়ছিল, আর প্রতিটা নড়াচড়ার সাথে সাথে ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেন মৃত্যু নিজেই আমাদের খুব কাছ থেকে স্পর্শ করছে। হঠাৎ করে প্রদীপের শিখা একে একে নিভে গেল, চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল, আর সেই অন্ধকারের ভেতর দেয়ালে ভেসে উঠল অসংখ্য ছায়া, যেগুলো দেখে মনে হচ্ছিল এই পেতনি একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে আরও অনেক অতৃপ্ত আত্মা। দাদু গলা ফাটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তেই পেতনি এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তার চোখে ভয়ের বদলে ফুটে উঠল এমন এক আত্মবিশ্বাস, যেন সে জানে এই প্রতিরোধ সাময়িক, আর শেষ পর্যন্ত জয় তারই হবে। চারপাশের বাতাস তখন ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল, মাটিতে আঁকা চিহ্নগুলো লালচে আলো ছড়াতে লাগল, আর সেই আলোতে পেতনির মুখ আরও বিকৃত হয়ে উঠল, যেন তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পেতনি নিচু স্বরে এমন এক হাসি হাসল যা মানুষের কানে শোনার জন্যে তৈরি নয়, আর সেই হাসির ভেতরেই সে যেন বলে দিল যে সে আজ পিছু হটছে ঠিকই, কিন্তু এই গ্রামকে সে আর কোনোদিন ছেড়ে যাবে না। এক মুহূর্তের মধ্যেই তার শরীর ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু মিলিয়ে যাওয়ার পরেও বাতাসে রয়ে গেল রক্তের গন্ধ আর তার হাসির প্রতিধ্বনি, যা শুনলেই বুকের ভেতর শিরশির করে উঠছিল। আমি তখন মাটিতে বসে পড়লাম, শরীর পুরো ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর মনে হচ্ছিল আজ বেঁচে ফিরলেও আমার ভেতরের কিছু একটা চিরদিনের জন্যে ভেঙে গেছে। দাদু ভারী ও ক্লান্ত কণ্ঠে বললেন যে আজ রাতটা কোনো রকমে কেটে গেছে, কিন্তু এটা কেবল শুরু, কারণ একবার পেতনি কাউকে চিহ্নিত করলে সে ধীরে ধীরে পুরো এলাকা নিজের অভিশাপের মধ্যে টেনে নেয়। ধীরে ধীরে আকাশের রং বদলাতে শুরু করল, ভোরের আলো নামল, পাখির ডাক শোনা গেল, মানুষজন দরজা খুলে বাইরে বেরোলো, কিন্তু কেউ বুঝতে পারল না যে নিশিপুর গ্রাম ইতিমধ্যেই এক অদৃশ্য রক্তখেকু অভিশাপে বাধা পড়ে গেছে। আমি শেষবারের মতো পেছনে তাকিয়ে অন্ধকার ঘরের দিকে তাকিয়ে বুঝে গেলাম এই গল্প এখানেই শেষ নয়, বরং আজ রাতের মধ্য দিয়েই সেই ভয়ঙ্কর কাহিনী শুরু হলো, যার পরবর্তী অধ্যায়ে আরও রক্ত, আরও মৃত্যু আর আরও অন্ধকার আমাদের জন্য অপেক্ষা করছে।